দেশের গণমাধ্যমকে সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকতা সুরক্ষা আইন, জাতীয় গণমাধ্যম কমিশন গঠন, এক প্রতিষ্ঠানের একটি মাত্র গণমাধ্যমের মালিকানা এবং সংবাদপত্রের উপর কর্পোরেট ট্যাক্স তুলে দেওয়া সহ 20টি সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা হস্তান্তর করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবের যেগুলো এখনই বাস্তবায়ন সম্ভব সেগুলো দ্রুত করতে চায় তার সরকার। হাসান জাবেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে। পরে সংবাদ সম্মেলনে সুপারিশের নানা দিক তুলে ধরেন কমিশন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ। জানান 1400 ব্যক্তির মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বলেন, গণমাধ্যমে কালো টাকা প্রবেশ করেছে, স্বচ্ছ প্রক্রিয়ায় লাইসেন্স দেয়া হয়নি এবং বিনিয়োগের উৎস ঘোষণা করা হয়নি। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানোর শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। এটা করার উপায় কি হতে পারে? উপায় হচ্ছে যে তারা তাদের যে কোনো একটি বেছে নেবেন, কোনটা তারা রাখবেন, অন্যটি মালিকানা হয় হস্তান্তর করবেন অন্য কারো কাছে, অথবা তারা দুটো হাউসকে মিলিয়ে যেই মাধ্যমটা রাখবেন সেই মাধ্যমটাকে আরও স্ট্রঙ্গার, আরও বড় আকারের প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করবেন। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতেই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। সাংবাদিকদের ন্যূনতম বেতন সরকারি বেতন কাঠামোর 9ম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ করা হয়। অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে সাংবাদিকতা করার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দেয়া এবং দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করা। একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে, আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। তিনি আরও বলেন, সংবাদপত্রের সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নিয়ে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। জানান, সর্বোচ্চ 52টি দৈনিক পত্রিকার মোট 10 লাখ কপি একদিনে বিক্রি হয়, যা সরকারি হিসেবের চেয়ে অনেক কম। 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140টিতে এবং লেবার পার্টি 147টিতে একমত প্রকাশ করেছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজ নিজ দলের পক্ষে প্রস্তাবনা জমা দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টি। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোর সংখ্যা আলোচনা করেই সংস্কারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সাথে তারা একমত হলেও প্রাদেশিক বিভাজনের পক্ষে তারা নন। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, 400 আসনে সরাসরি ভোট হতে হবে। 10 মাসের সংস্কার করেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগকে বিচারের আগে কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না বলে মত দেন তিনি। আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন না হয়ে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির মতামত কি হবে সে বিষয়ে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স 16 করার পক্ষে মত দিচ্ছে দলটি। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত জমা দেয়া হবে বলে জানান তিনি। 1972 সালে প্রণীত সংবিধান নয়, দেশের জন্য নতুন সংবিধান প্রয়োজন বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। তো এই দুটো পদ্ধতির মধ্যেই আমাদের মূলত আছে যে আপনারা দেখেছেন যে আমরাও কিন্তু
শুরু থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার জাতীয় প্রেসক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম RDRF ঢাকার ইফতার ও দোয়া মাহফিলের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। RDRF-এর ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ও রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন। সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সার্জিস বলেন, অভ্যুত্থানের পক্ষে শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। আয়োজনে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন। এখানে সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ, না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি, এবং আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি, এবং আমরা এই অবস্থা যেন তৈরি না হয় নির্বাচনের পূর্ব পর্যন্ত, সেটি আমরা প্রত্যাশা করি। মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হলে পরে আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, এত রক্তপাত, তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে। রাজধানীর আদাবরে 5 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির আদাবর থানা পুলিশ। গতকাল রাতে তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা SM জাকারিয়া জানান, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়, গত 21 মার্চ বিকেলে 5 বছরের শিশুটিকে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়, এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে মাইনুদ্দিন তাকে ছেড়ে দেয়। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ফের আসামি শিশুটির বাসার সামনে এলে শিশুটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় মাইনুদ্দিনকে আটক করে পুলিশ। গতকালকে 4টার দিকে, বিকেল 4টার দিকে ভিকটিমকে তাদের অজান্তে অভিযুক্ত তার নিজ বাড়িতে নিয়ে যায়। মেয়েটা তাকে দেখার সঙ্গে সঙ্গে সে চিনতে পারে এবং সে আবার তাকে দেখে কান্নাকাটি শুরু করে। সঙ্গে সঙ্গে তার বাবা মাকে জানায় যে ওই ছেলেটাই কালকে আমাকে নিয়ে গিয়েছিল। এরপরে তার বাবা এবং স্থানীয় লোকজন ওই ছেলেটাকে আটক করে এবং পুলিশের সংবাদ দেয়। তারপরেই তো আমরা তাকে নিয়ে আসলাম। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি ক্যাম্পের টেপার বিলের আগুন রাতভর জ্বলার পর ফায়ার সার্ভিসের অনবরত চেষ্টার পর সকালে নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় বন বিভাগ 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে শনিবার দুপুরে টেপার বিলে আগুন লাগে, তবে রাতেও আগুন নেভানোর কাজ করে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, বনের 3 থেকে 4 একর এলাকার লতাপাতা গুল্মে আগুন ধরে যায়। আগুনের যাতে বিস্তৃতি না ঘটে সেজন্য ফায়ার লাইন কেটে ও স্বল্প পরিসরে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে বন বিভাগ। আজ জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেবে বিএনপি ও নতুন রাজনৈতিক দল এনসিপি। বেলা 12:30টায় বিএনপি এবং 2টায় এনসিপি এই সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে সকালে সংসদ ভবনে স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটির প্রধান হাসনাত কাইয়ুম জানান, 166টির মধ্যে 151টি পয়েন্টে তার দল একমত পোষণ করেছেন। গণভোটের মাধ্যমে সংবিধানের সংস্কারগুলো বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বলেছে, প্রাদেশিকের পরিবর্তে বিভাগীয় সরকার প্রস্তাব করেছে তারা, যা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে কাজ করবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, আজ কয়টি দল সংস্কার সুপারিশ জমা দিচ্ছে, বিস্তারিত জানাবেন।
আপনিও বলছিলেন যে দুটি দল আসলে সংস্কার জমা দিচ্ছে, সংস্কারের যে সুপারিশটা সেই সুপারিশটা জমা দেওয়ার পরে তাদের সাথে ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক হয়, যেটি আমরা দেখেছি সকালবেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে বৈঠক হয়েছে। তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছে। আপনিও বলছিলেন যে বিষয়গুলো হচ্ছে যে প্রাদেশিকের পরিবর্তে বিভাগীয় একটি সরকার, সেই সরকারটাকে স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে তারাই নির্ধারণ করবে যে তারা কিভাবে চলবে। ডিসেন্ট্রালাইজেশনের কথা তারা বারবার বলছিলেন এবং বলছিলেন যে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে তারা ধর্মীয় স্বাধীনতা, নামগত পরিবর্তন। আর আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে এই যে সংস্কারগুলো দেওয়া হচ্ছে, সংস্কারের প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দলে কিন্তু অধিকাংশ প্রস্তাবনার সাথে একমত পোষণ করেছে। এর ভিতরে বেশ কয়েকটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, একই সাথে 100টি আসন বাড়ানো জাতীয় সংসদে, প্রাদেশিক পরিষদ নির্বাচন এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ। যদিও এই প্রাদেশিক পরিষদ নির্বাচন নিয়ে বেশ কিছু বৈপরীত্য রয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন যে দলগুলো এসেছে তারা বলেছে যে প্রাদেশিক সরকারের মতো অবস্থান বাংলাদেশে নেই, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো ক্ষমতার যে ভারসাম্য আনা, সেই বিষয়গুলো নিয়ে তারা মোটা দাগে ঐক্যমত্য হয়েছেন। এই বিষয়গুলো বাস্তবায়ন কীভাবে হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা বলেছে যদি দীর্ঘ সময় লাগে সেক্ষেত্রে গণভোটের মাধ্যমে এই বিষয়গুলোকে একটি বৈধতা দেওয়ার জন্য তারা চেষ্টা করতে পারেন, এই ধরনের একটি মতামত তারা ব্যক্ত করেছেন। তবে অন্যান্য দলগুলো বলেছে যে এই যে বিষয়গুলো রয়েছে, যেই বিষয়গুলোতে তারা একমত পোষণ করছেন, সেগুলোতে তারা এক ধরনের বৈধতা দিবেন, যেটি পরবর্তীতে কোনো গণতান্ত্রিক সরকার এসে সেটিকে বৈধতা দিবেন তাদের পার্লামেন্টের মাধ্যমে। তো এখন পর্যন্ত এই অবস্থা। কিছুক্ষণ পরে বিএনপি তাদের সুপারিশমালা জমা দিবে। সেই সুপারিশমালায় তারা কতগুলোতে একমত হয়েছেন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তার সাথে নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারা আসবে, তারা এসে তাদের সুপারিশমালাগুলো জমা দিবে। যদিও আমরা গতকাল জানি যে তারা বয়স কমানোর একটি বিষয়, ভোটার হিসেবে 16 বছর করার একটি দাবি তারা তুলেছে, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। দর্শক, জানছিলাম রাজনৈতিক দলগুলোর সংস্কার সুপারিশ জমার খবর। রাজধানীর আদাবরে 5 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির আদাবর থানা পুলিশ। গতকাল রাতে তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা SM জাকারিয়া জানান, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়, গত 21 মার্চ বিকেলে 5 বছরের শিশুটিকে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে মাইনুদ্দিন ছেড়ে দেয়। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ফের আসামি শিশুটির বাসায় সামনে এলে শিশুটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় মাইনুদ্দিনকে আটক করে পুলিশ। গতকালকে 4টার দিকে, বিকেল 4টার দিকে ভিকটিমকে তাদের অজান্তে অভিযুক্ত তার নিজ বাড়িতে নিয়ে যায়। মেয়েটা তাকে দেখার সঙ্গে সঙ্গে সে চিনতে পারে এবং সে আবার তাকে দেখে কান্নাকাটি শুরু করে। সঙ্গে সঙ্গে তার বাবা মাকে জানায় যে ওই ছেলেটাই কালকে আমাকে নিয়ে গিয়েছিল। এরপরে তার বাবা এবং স্থানীয় লোকজন ওই ছেলেটাকে আটক করে এবং পুলিশের সংবাদ দেয়। তারপরেই তো আমরা তাকে নিয়ে আসলাম। এদিকে সাভারেও জমে উঠেছে ঈদ বাজার। পবিত্র রমজানের শেষ দশকে অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। প্রিয়জনের হাতে ঈদ উপহার তুলে দিতে বিপণী বিতানগুলোতে এখন উপচে পড়া ভিড়। কাঙ্ক্ষিত ক্রেতার সমাগমে খুশি ব্যবসায়ীরাও। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দোকানে দোকানে ভিড়, কেনাকাটায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। পছন্দের বাহারি ফেব্রিক্স ও নানা রঙের সমন্বয়ে কটন, জর্জেট, সুতি, জামদানি ও প্রিন্টের বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক ছাড়াও জুতো আর প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতার সমাগমে হয়ে উঠেছে জমজমাট। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিটা ড্রেসের প্রাইস অনেক বেশি, 11,000, 12,000, 15,000। তো দেখা যাচ্ছে যে যারা নর্মাল ফ্যামিলি থেকে আসে তাদের জন্য কিন্তু ড্রেস কেনাটা অনেক টাফ হয়ে গেছে। আগের বছরগুলোর তুলনায় এবার একটু বেশিই দেখতেছি। তারপরেও দেখা যাচ্ছে যে আবার কিছু কিছু দোকানে রিজনেবল আছে, আমাদের সাধ্যের মধ্যেই আছে। সাভার সিটি সেন্টার, নিউ মার্কেট, রাজ্জাক প্লাজা, কোরাইশি মার্কেট, চৌরঙ্গি মার্কেট, সেনা শপিং কমপ্লেক্সে সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক, অলংকার ও সাজসজ্জার উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বছর ঈদে বিপণী বিতানগুলোতে ভারতীয় পোশাকের দাপট থাকলেও এবার সেই জায়গা দখল করেছে পাকিস্তানি পোশাক। ফার্সি কাট, আগানুর, সাদাবাহার, তারপর আর ছিল করাচি,
এইসব জামাগুলো বেশি পাকিস্তানি চলতেছে আর কি। ইন্ডিয়ান মালটা একটু এই বছর কম চলতেছে, দেশি বিদেশি এবং পাকিস্তানি মাল ভালো চলতেছে। স্বস্তিতে কেনাকাটা ও ক্রেতাদের নিরাপত্তায় বিপণী বিতানগুলোর পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। মূল্য ছাড়ের পাশাপাশি ক্রেতা আকর্ষণে রাখা হয়েছে র্যাফেল ড্রতে নজরকাড়া পুরস্কার। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা শপিং মলে দেখেছেন আমরা সিসি ক্যামেরার আওতায় ভুক্ত এনেছি। প্রতি বছরের ন্যায় এবার আমরা র্যাফেল ড্রর ব্যবস্থা করেছি। ভিনদেশি পোশাকের চড়া দামের কারণে অনেকেই ঝুঁকছেন দেশীয় ফ্যাশন হাউজের পোশাকের দিকে। ভালোই বেচা কিনা হইতেছে, খারাপ না। কাস্টমার আসতেছে, ভিড় জমতেছে, সবাই কেনাকাটা করতেছে। স্বাদ আর সাধ্যের সমন্বয়ে চলছে ঈদ কেনাকাটার পর্ব। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। গণপরিষদের প্রয়োজন নেই জানিয়ে এনআইডি ও সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনে রাখার সুপারিশ করেছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনে এমন বেশ কিছু সংস্কারের সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ ভবনে স্থাপিত কমিশনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সুপারিশ হস্তান্তর করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সহ কমিশনের অন্য সদস্যরা বিএনপির দেয়া সুপারিশমালা গ্রহণ করেন। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের সুপারিশ জমা দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া আজ ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেবে নতুন দল এনসিপি। সুপারিশ জমা শেষে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, বিএনপি তো সুপারিশ জমা দিল, এনসিপি কখন দিচ্ছে? বিএনপি কিছুক্ষণ আগে সুপারিশ জমা দিয়েছে এবং আমাদের সাথে কথা বলেছে। এনসিপি 2টা থেকে 2:30টার মধ্যে এসে এখানে সুপারিশ জমা দেয় এবং আমাদের সাথে কথা বলার কথা রয়েছে। আপনাকে বেশ কিছু বিষয় জানিয়ে রাখতে চাই। আপনি নির্বাচন সংস্কার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। এনআইডি তারা নির্বাচন কমিশনের আন্ডারে রাখতে, তারই সাথে এই নির্বাচন সংশ্লিষ্ট যারা অপরাধ করবে তাদের ক্ষেত্রে স্থায়ী কমিটির একটি সুপারিশ হয়েছে। স্থায়ী কমিটি তাদের বিচার্যের জন্য ব্যবস্থা নেবে, কিন্তু তারা বিএনপি বলছে যে আগে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই আগের মতো বহাল থাকুক। একটি বড় বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি চাই বিএনপি বলেছে যতগুলো রাজনৈতিক দলের যে সংস্কারের প্রস্তাবনাগুলো চূড়ান্ত হবে ঐকমত্যের মাধ্যমে, সেগুলো যেন আগামী নির্বাচনের আগে কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না হয়। বিশেষ করে এই নির্বাচনের পরে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সেগুলো পাশ করা হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু এখানে আমরা যেটি জানি যে 166টি যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু প্রস্তাবনা বলা হয়েছে যে গণভোটের মাধ্যমে এটা করা যায় কিনা, কিংবা অন্য কোনোভাবে সেগুলো নিয়ে কোনো অধ্যাদেশের মাধ্যমে সেগুলো নিয়ে আসা যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে বিএনপি এই বড় প্রস্তাবনার সাথে দ্বিমত পোষণ করেছে এবং বলেছে সংসদ নির্বাচনের আগে কোনোভাবে এগুলো যেন গৃহীত হওয়ার কোনো সুযোগ নেই। সালাউদ্দিন আহমেদ তিনি আরও বলেছেন যে পঞ্চম সংশোধনের আগের যে অবস্থা, সে আগের অবস্থাতে যদি ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে কিন্তু যে সংশোধনীর যে মূল নীতিগুলো সেগুলো কিন্তু ফিরে আসে এবং সংবিধান তাদের কিন্তু সত্যিকারভাবে যে কাটাছেঁড়া করা হয়েছিল এই 17 বছরে সেগুলো থেকে মুক্ত পাবে বলে তারা মনে করছে। আরেকটি বিষয়, তারা সূচনায় বিশেষ করে সংবিধানের প্রারম্ভিকে যে 71-এর সাথে 24কে যুক্ত করে একটি প্রারম্ভিক তৈরি করার কথা রয়েছে সেটিরও বিরোধিতা করেছে বিএনপি এবং বলেছে যে 24-এর সাথে 71 আসলে খুব বেশি প্রাসঙ্গিক নয়। 71 বাংলাদেশের সূচনা লগ্নের কথা, 24 বাংলাদেশের একটি খণ্ডিত অংশ, সেটি অন্য কোনোভাবে স্বীকৃতি দেওয়া যায়, সেটি এই সংবিধানের সূচনা অংশে তাকে নিয়ে আসা যাবে না। তারা বলেছে যে নির্বাহী বিভাগ
বিচার বিভাগ এবং অন্যান্য বিভাগের সাথে যে সংযোজন, সেই সংযোজনে অনির্বাচিত কোনো ব্যক্তিকে তারা চান না। যদিও টেকনোক্রেটের বিষয়ে তিনি কোনো কথা বলেননি। আরেকটি বিষয় তারা বলেছেন যে এই দুদকের যে ব্যবস্থা, বিদ্যমান যে ব্যবস্থা, দুদককে শক্তিশালী করার জন্য তারা বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন এবং সংবিধানের ধারা অনুযায়ী তারা চাচ্ছেন যে বিচার বিভাগে তাদের স্বয়ংসম্পূর্ণতা পাবে, বিচার বিভাগ প্রধান বিচারপতি সবকিছু নির্ধারণ করবেন। এই ছিল আসলে সর্বশেষ অবস্থা। সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। 5ই আগস্ট দেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক দলের পাশাপাশি আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠনও। কেমন হলো এই দল, সামনেও বা কী করলে হয়ে উঠতে পারে শিক্ষার্থী বান্ধব, তা জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের 2 শীর্ষ নেতা। আর অতি ডান বা অতি বাম কোনো দিকেই নয়, সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন নতুন সংগঠনের সদস্য সচিব জাহিদ হাসান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 5 আগস্ট দেশের ইতিহাসে সর্ববৃহৎ গণ অভ্যুত্থানের পর দীর্ঘদিন চাপে থাকা রাজনৈতিক দলগুলো পুনরায় মুক্ত পরিবেশে ও প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এর সাথে পিছিয়ে নেই সেই রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র সংগঠনগুলোও। রাজনীতির প্রেক্ষাপটে এসেছে নতুন দল ও ছাত্র সংগঠন। নতুন ছাত্র সংগঠনকে স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কতটা ইতিবাচক হলো তা সময় সাপেক্ষ। আগামীতে তার সংগঠন ছাত্রদল বুদ্ধিবৃত্তিক চর্চার দিকে ঝুঁকবে বলেও জানান ছাত্রদলের এ নেতা। নতুন যে ছাত্র সংগঠন আসলে সেটি সাধারণ শিক্ষার্থীর জন্য কতটুকু কল্যাণকর হবে, এটি আসলে সময় সাপেক্ষ বিষয়। যে গত 15.5 বছর ধরে একটি খারাপ সময়ের মধ্যে আমরা অতিবাহিত হয়েছি। আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের বিপরীতে একটি বুদ্ধিভিত্তিক জায়গার যে রাজনীতিক, বিশেষ করে বিতর্ক, তারপরে হচ্ছে মনন সৃজনশীলতার কার্যক্রমের বিষয়গুলো আমরা খুব গভীরভাবে মনোযোগ দিচ্ছি। নীতি নৈতিকতা আর মূল্যবোধের স্থান থেকে শক্ত অবস্থানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকলেও সংগঠনগুলোর মুখোমুখি দাঁড়ানো উচিত নয়। কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদের এক ধরনের ফিলসফি আছে, অন্য অন্য ছাত্র সংগঠনগুলোর এক ধরনের, বাম রাজনীতি একরকম। তো ওই জায়গা থেকে আমাদের মতানৈক্য থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। এই জায়গায় ক্লাসের জায়গাটা তৈরি হওয়াটাই হচ্ছে সমস্যা। যখন কেউ মনে করে যে আমি হচ্ছে তার অপোনেন্ট এবং তাকে দমন করতে হবে, এটা তো সেই ফ্যাসিবাদী চিন্তা। সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব বলছেন, ছাত্রদের সংশ্লিষ্ট ইস্যু বা কখনো জাতীয় ইস্যুতে কথা বলবে এ সংগঠন। আমরা কেবলমাত্র ছাত্রদের সংশ্লিষ্ট ইস্যু এবং কখনো কখনো জাতীয় ইস্যু যেগুলোতে ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাবনা যাওয়া প্রয়োজন, আমরা ন্যাশনাল ইস্যুগুলোতে সেই প্রস্তাবনা দিতে চাই, যেটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে। বাংলাদেশে যে অতি ডান এবং অতি বামের ক্লাশ, যে কালচারাল ক্লাশের মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় ধরে যাচ্ছি, আমরা সেই দ্বন্দ্বে পা না দিয়ে বরং একটি মধ্যমপন্থী এবং ছাত্রদের জন্য সুবিধাজনক, ছাত্রদের ছাত্র সংশ্লিষ্ট কাজকর্ম করবে এবং মধ্যমধারা ছাত্র রাজনীতি তৈরি করতে চাই। দেশের আগামীর গণতন্ত্র ও নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হিসেবে মাঠের সক্রিয় সব ছাত্র সংগঠন অতি দ্রুত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। খুলনায় অপহরণ করে 1 কোটি টাকা চাঁদা দাবির মামলায় স্থানীয় বিএনপি নেতা মাহবুব হাসান পিয়ারু, নাগরিক কমিটির সমন্বয়ক ইমন মোল্লা এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত সহ 5 জনের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে কারাগার থেকে দুপুরে তাদের আদালতে নিয়ে আসে পুলিশ। পরে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফ হোসেন হত্যার ঘটনায় সিরাজগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সহ আওয়ামী লীগের 77 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত 300 জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত আসিফের মা সকালে সিরাজগঞ্জে আমলি আদালতে মামলাটি করেন। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করতে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
ঈদ ঘিরে সবচেয়ে ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রংপুর মহাসড়ক। এই সড়কের গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যান চলাচল অনেকটা নির্বিঘ্ন হলেও এলেঙ্গা থেকে যমুনার 2 লেনের মহাসড়কে যানজটের শঙ্কা রয়েছে। তবে সড়কে স্বস্তি দিতে ঈদের আগেও পরে 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এক আতঙ্কের নাম। যানজট, ভাড়া আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাত্রীদের কপালে ফেলেছে দুর্ভাবনার ভাঁজ। রাজধানী থেকে উত্তরাঞ্চলের 22 জেলার গণপরিবহনের চলাচলের জন্য সবচেয়ে ব্যস্ততম গাজীপুরের চন্দ্রা ত্রিমুখী সড়ক। ঈদের ছুটি শুরু হলেই এ সড়কে বাড়ি ফেরা মানুষের ঢল নামে। তবে চন্দ্রার টাঙ্গাইলমুখী লেনে অপরিকল্পিতভাবে রোড ডিভাইডার স্থাপন করায় অল্পতে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে আসন্ন ঘিরে যানবাহনের বাড়তি চাপে ভোগান্তিতে পড়বে সাধারণ যাত্রীরা। এবার ঈদে রাস্তায় জ্যাম হওয়ার সম্ভাবনা আগের তুলনায় একটু বেশি, কারণ রাস্তাঘাটের কাজ এখনো চলমান, কাজ শেষ হয়নি। রংপুরে কিছু গাড়ি আছে না, ওগুলো সব এই রোডে আসা পরে এখন তো আসে নাকি আসে একবার আসা পরে তখন যানজট পাই জায়গা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 64 কিলোমিটার রাস্তার 4 লেনের সুবিধা পাচ্ছে চালকেরা, কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়ক ভোগান্তির কারণ। সড়কের উন্নয়ন কাজ শেষ না হয় যানজটের আশঙ্কায় যাত্রী ও পরিবহন চালকেরা। সরকার নাই, এখন পুলিশের ডিউটি আগের মতো নাই, এই কারণে জাম হওয়ার সম্ভাবনা আরো বেশি। জামের কারণ হলো অটোরিকশা, বুঝছেন, আর জাম কখনো বলে হয় না। তবে স্বস্তির হাতছানি দিচ্ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুলের 22 কিলোমিটার সড়ক। ঈদ ঘিরে খুলে দেওয়া হয়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নবনির্মিত ঝাওল, ঘুরকা, সলঙ্গা ও ভুইয়াগাতি আন্ডারপাস। এছাড়া ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীত হওয়ায় সড়কে যানজটের শঙ্কা নেই। ঈদযাত্রায় জনভোগান্তি ও দুর্ঘটনা কমাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলছে প্রশাসন। আমাদের প্রায় 750-র অধিক টাঙ্গাইল জেলা পুলিশের তারা কিন্তু এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা যাতে কিভাবে আরো বেশি স্বস্তিদায়ক পরিবেশে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেজন্য আমরা কিন্তু প্রস্তুতি রেখেছি। ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রংপুর মহাসড়ক বাড়তি নজরদারিতে থাকবে বলে জানিয়েছে পুলিশ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর 2 দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইলফলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকা চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা চীন সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। পরে তিনি রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বলেন, এ বছর 2 দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে, তাই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা তার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে সামনে রেখে কাজ চলছে। 2 দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ ও চীন কাজ করছে বলেও জানান চীনের রাষ্ট্রদূত। আগামী 26 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের সফরে চীনে যাচ্ছেন। This year 50th anniversary, so it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. It is something between China and Bangladesh. We want to make the good one and very benefit for China and Bangladesh. That is our purpose. সেনাবাহিনী সবসময় ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, মনোবল ধরে রাখতে হবে সবাইকে। রাজধানী সেনানিবাসে সেনা মালঞ্চে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ইফতারে যোগ দেন 2024 সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত আহতদের সাথে ঘুরে ঘুরে সাক্ষাৎ করে তাদেরকে মনোবল না হারানোর পরামর্শ দেন সেনাপ্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বৈরাচার বিরোধী আন্দোলনে এসব শিক্ষার্থীর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত 4200 জন শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। তাদের প্রতি চিকিৎসা ও আর্থিক এই সহায়তা বহাল থাকবে বলেও জানান তিনি। ইফতারের পর শিক্ষার্থীদের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়। আমরা এই আহত যোদ্ধাদের
জন্য এই ইফতারের ব্যবস্থা করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দেওয়া যে আমরা সবসময় তাদের পাশে থাকব, তাদের সাথেই থাকব। তাদের এখানে অনেকে খুব আহত, অনেকে চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমি আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর তাদের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলার এটি প্রথম তদন্ত প্রতিবেদন। ঈদ উল ফিতরের পর শেখ হাসিনা সহ আরও অন্তত 3টি মামলার তদন্ত শেষ হবে বলে আশাবাদী প্রসিকিউশন। হাসান জাভেদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর তাদের লাশ ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জঘন্য সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এর 6 মাসের মাথায় তদন্ত শেষ করে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। দ্রুত এই প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা এটা বিশ্লেষণ করে দেখব। দেখার পরে আমরা যদি মনে করি তদন্ত সঠিক আছে, তাহলে আমরা এটার ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করব। তো পর্যালোচনা চলছে, শেষ করার পরেই বলতে পারবো। তবে আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে পারি যে তদন্ত অন্তত 4টা মামলার তদন্ত ম্যাচিউরড, একটা অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়াটা এখন জাস্ট একটা সময়ের ব্যাপার মাত্র। দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব, কিন্তু সেটির জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন বলে মনে করেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায়, সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান, তাহলে সেটাও করা সম্ভব। বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। জুলাই আগস্ট গণহত্যা মামলা ধীরগতিতে এগুচ্ছে অভিযোগ করে দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছে নতুন রাজনৈতিক দল এনসিপি। এমন প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, খুব কম সময়ে তদন্ত শেষ হচ্ছে, কোনো সময়ক্ষেপণ হয়নি। মানবতা বিরোধী অপরাধের তদন্ত যে সময় নিয়ে করা উচিত, সেই সময়ের 10 ভাগের 1 ভাগ সময় আমরা কিন্তু নিইনি। সুতরাং এটাকে ধীরগতি বলার কোনো সুযোগ নেই। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় নয়। বিকেলে এনসিপির বাংলা মোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 24 পরবর্তী রাজনীতির সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবে। এ সময় হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তিনি জানান, সেনাবাহিনীর সাথে এনসিপির মিটিং নিয়ে দলের সবাই অবগত নন, পরে সবাইকে জানানো হয়। দলীয় ফোরামে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে এনসিপি। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। রিফাইন্ড হোক, যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন। সারায় লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ যত ঘনিয়ে আসছে, বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতারা ঈদ বাজারে ছুটছেন পাঞ্জাবি সহ আকর্ষণীয় সব পোশাকের সন্ধানে। আর বাবা ছেলে পাঞ্জাবি কম্বো এবারের ঈদের বিশেষ আকর্ষণ বলছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ঈদ মানেই নতুন পোশাক, আর ছেলেদের জন্য ঈদের অন্যতম প্রধান আকর্ষণ পাঞ্জাবি। এবার ঈদে পাঞ্জাবির বাজারে বিশেষ আকর্ষণ বাবা ছেলে কম্বো পাঞ্জাবি। একই ডিজাইনের পাঞ্জাবি পরে ঈদ উদযাপনে অনেকেই কিনছেন এই ধরনের কম্বো। কালার যেটা চয়েস হয় এটাই মিলে কিনবো ছেলে বাপ বেটারা। বাবা যে পাঞ্জাবি নিবে ওইটা লে পাঞ্জাবি নিব।
ঈদ সামনে রেখে বাজারে এসেছে বাহারি সব ডিজাইনের পাঞ্জাবি। ভাঙচুর, কাবলি সহ বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি রয়েছে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে। আর গরম আবহাওয়ায় সুতি কাপড়ের পাঞ্জাবির বিক্রি বেশি বলে জানালেন বিক্রেতারা। এই যে ভাঙচুর চলতেছে, প্লাস মনে করেন যে ওই নতুন চেন সিস্টেম বের হয়েছে, ওগুলো চলতেছে। আর সুতির মধ্যে বেশি, সামনে গরমের মধ্যে সুতিটা বেশি কালেকশন। এবার কম্বল হিট মাল চলছে, কম্বোটা খুব হিট। ক্যাজুয়াল ফিটিংগুলো সবচেয়ে বেশি চলতেছে। এবার ট্রেনটা হচ্ছে বেশিরভাগ কটন বডির ভিতরে, সুতি যে ফ্যাব্রিক্সগুলো আসছে পাকিস্তানি, ইন্ডিয়ান। নতুন পোশাকে ঈদ আনন্দ হবে আরো বেশি, এমনটাই বলছেন ক্রেতারা। 4টা পাঞ্জাবি কিনছে, আরো 3টা কেনা লাগবে। নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, তারপরে শাশুড়ি, বউ, মেয়ে সবার জন্য কেনাকাটা করেছি। আমি নাইরা কাট নিয়েছি। বাচ্চার জন্য আপনার শার্ট নিছি, একটা প্যান্ট নিলাম, এখন একটা পাঞ্জাবি পায়জামা কিনবো। ঈদ যত ঘনিয়ে আসছে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। শেষ মুহূর্তে কেনাকাটায় আরো ভিড় বাড়বে বলে আশা বিক্রেতাদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।